আগের আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইমতাজুর রহমান। স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হিপ জয়েন্ট এবং হাঁটুর আধুনিক চিকিৎসা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডক্টর পারভেজ হাসান, বিশিষ্ট হিপ নি রিপ্লেসমেন্ট এবং আর্থ্রোস্কোপিক সার্জন কাজ করছেন অর্থোপেডিক সার্জারি বিভাগ, ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, ঢাকা। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি ভালো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। যেমনটি বলছিলাম, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ হর হামেশাই আমরা এই হাঁটু এবং কোমরের যে জয়েন্ট পেইনে অনেকেই সাফার করছেন। স্যার, আমরা যদি একটু প্রথম থেকে শুরু করতে চাই যে কনজেনিটাল ডিসলোকেশন হিপ, এটা অনেক সময় বাবা-মারা বুঝতে পারে না। অনেক সময় অনেক চিকিৎসকরা বুঝতেও ডিলে করে ফেলেন। আমাদের যদি স্যার একটু শেয়ার করতেন কনজেনিটাল ডিসলোকেশন হিপ বলতে আসলে আমরা কি বুঝি বা এর লক্ষণই কি বা থাকে? ধন্যবাদ অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য। যদিও এটা খুব সামান্য অনেকেই মনে করে থাকে যে জন্মগত হিপ জয়েন্টের ডিসলোকেশন বা সরে যাওয়া, কিন্তু এটা আসলে পরবর্তীতে এটা খুবই একটা ডিসএবিলিটি যেটা বলা হয় সেটা ধারণ করে। তো সিডিএইচ অনেক সময় একেবারে জন্মগতভাবে বাইল্যাটারালি থাকে, কিন্তু কিছু কিছু যখন ডেলিভারি করে বা যখন পা ধরে একটু আচমকা টান দেয় তখন অনেক সময় এটা ছুটে যায়। তো ছুটে যায়, এটা যে শুধু বাংলাদেশে আমরা যে অনগ্রসর চিকিৎসা ব্যবস্থা এবং ডেলিভারি সিস্টেম সেই জন্য হচ্ছে তা না, এটা বাইরের দেশেও খুব একটা কমন। এবং এখন সিডিএইচ এর নাম পরিবর্তন করে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া, মানে যখন ডেভেলপ হয় তখনই এটা হয়। এটা কনজেনিটাল মানে এটা যে পেটের বাইরে বের হওয়ার সময় তা নাকি, পেটে থাকাকালীন এটা ডিসলোকেট হয়, হয়তো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার একটু বেশি হওয়ার কারণেও হতে পারে, অনেক কারণ আছে। তো সেজন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিডিএইচ বা ডিডিএইচ সেটা হচ্ছে সময় মতো এটা ডায়াগনোসিস করা। তো প্রথমে আমাদের যখন ডেলিভারি হয়, তো আমাদের যারা শিশু বিশেষজ্ঞ তারা সাধারণত ডেলিভারির পরে রোগী চেক করে, এবং রোগী মূলত বাচ্চাটাকে চেক আপ করে, মূলত তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, তার হার্ট ঠিক আছে কিনা, বা তার নাকে কিছু মানে ব্লক করা আছে কিনা, এই সমস্ত জিনিস তারা চেক করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জয়েন্টটা, হিপ জয়েন্টটা, এটা অনেক সময় চেক করার বাইরে থাকে, এবং তখন ইভেন তারপরেই মা বাবারা বাসা নিয়ে যায়, এবং প্রায় 1 বছর যেহেতু হাঁটতে পারে না, এটা অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয় না, বা ডাক্তারদেরও এটা অনেক সময় নেগলেক্ট করে ফেলে এই জিনিসটা। কিন্তু আমরা বিশেষ করে যারা অর্থোপেডিক সার্জন, যদি কোনো বাচ্চার হিপ জয়েন্ট বা তারা বলে পা ছোট বড়, তখন অবশ্যই হিপ জয়েন্ট চেক আপ করে কথা আমরা বলে থাকি। এবং হিপ জয়েন্টটা বিশেষ করে থাইয়ের ক্রিজ লাইন বা পা ছোট বড়, এটা অনেকেই, বা বাটকের পিছনে একটু উঁচু হয়ে থাকা, প্রত্যেকটা অনেকেই আবার এটা ধরে ফেলে। এবং তখন আরেকটা সমস্যা হচ্ছে, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলো এটা ইনভেস্টিগেশনের ডায়াগনোসিসের সমস্যাটা, এটা অনেক সময় এক্সরেতে ধরা পড়ে না, কারণ আপনি জানেন যে এপিফাইসিস যে হেডটা তখন খুবই ছোট থাকে এবং সেটা এক্সরেতে আসে না, তাহলে করা লাগবে আলট্রাসোনোগ্রাম। এবং এই বাচ্চাদের আলট্রাসোনোগ্রাম করানো বোঝা এটাও একটু ডিফিকাল্ট, বিশেষ করে গ্রামে বা উপজেলা শহরে। সেজন্য আমাদের অনেকেরই দেখবেন যে
সিডিএইচ এর কারণে কমপ্লিকেশন গুলা বেশ কিছু বড় হওয়ার পরও ধরা পড়ে, বিশেষ করে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অনেকে বুঝতে পারে না যে কি ব্যাপার, সে খুঁড়িয়ে তারা পোলিও বলে চালিয়ে যায় বা অন্য অন্য রোগ দিয়ে চালিয়ে যায়, কিন্তু ডিডিএইচটা ধরতে না পারার ব্যর্থতা তার সারা জীবনকে টানতে হয় আর কি। জি স্যার। এই মানে বাচ্চাটি যখন ১২ বছর বয়সে উত্তীর্ণ হয় বা যখন ধীরে, ধীরে বড় হয়, তখন লক্ষণগুলো খুব বেশি প্রকাশ পেতে থাকে। তখন আসলে অ্যাজ এ অর্থোপেডিক সার্জন হিসেবে স্যার করণীয় কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখনই এই ধরনের উপায় আমরা এক্সরেটা করিয়ে নিই, এবং এক্সরেটা করে নেওয়ার পরে লিম্ব লেন্থের বিষয়টা আমরা করি, এবং ওই সময়টাতে যখনই ধরা পড়ে আমরা চেষ্টা করি, ওই সময় তো আর কনজারভেটিভ ট্রিটমেন্ট করে কোনো কাজ হয় না, আমরা চেষ্টা করি তার সার্জিক্যাল ওয়েতে তার সমস্যাটা সমাধান করা। এবং এটা বিভিন্ন টাইপের অস্টোটমি আছে, এবং বিশেষ করে পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনরা এটা অ্যাসিটামিনোফেনের উপরে অস্টোটমি করে, অথবা সেখানে বোন গার্ড দিয়ে কেউ একটা আর্টিফিশিয়াল একটা অ্যাসিটামিনোফেন কাপ, সেই কাপে পেটটা বসিয়ে দিয়ে এক ধরনের অপারেশন করে, এবং এগুলো প্রচুর পরিমাণ রিসার্চ এবং বিভিন্ন টাইপের অপারেশন সিস্টেম বের হয়েছে, শেলফ অপারেশন বা সুগিয়াকা, যে জাপানিজ বিভিন্ন পেডিয়াট্রিক সার্জন সুগিয়াকা অস্টোটমি অপারেশন আছে, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের অস্টোটমি শেলফ অপারেশন করে, কিন্তু এগুলো ডিফিকাল্ট, এগুলো চৌকস সার্জন লাগে সব অপারেশন। জি স্যার, জি। ওকে। এটা যে স্যার সাকসেস রেট কেমন? যদি অস্টিওটমি প্রপারলি করা হয়, সাকসেস রেট কেমন? আমার আমি যত দেখেছি ভালোই সাকসেস রেট, এবং একটা লিমিটেড ৮-১০ বছর পর্যন্ত মোটামুটি এটা ভালোই থাকে। আপনারা জানেন যে 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 জায়গায় ওয়েট বেয়ার করে, যে জায়গায় সারাক্ষণ মুভমেন্ট হয়, এইসব জায়গার সাকসেস রেটটা একটু অন্যান্য অপারেশনের চাইতে একটু কম হয়। সার্টেন টাইম লিমিটের পরে এগুলো আবার নতুন করে আবার রিভিশন সার্জারি করতে হয়। জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার বাংলাদেশ এবং সারা পৃথিবীতেই আমরা নন কমিউনিকেবল ডিজিজে সাফার করছি এবং অন্যতম নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস সারা পৃথিবীর জন্য এখন থ্রেট হয়ে গিয়েছে। লাইফস্টাইল মডিফিকেশন এর কারণে, আমরা প্রপারলি মেইনটেইন না করার কারণে, ফ্যামিলি হিস্ট্রির কারণে, অতিরিক্ত ওয়েট ক্যারি করার কারণে এই অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এবং ট্রিটমেন্ট নিচ্ছে বছরের পর বছর, কিন্তু আল্টিমেটলি অস্টিওআর্থ্রাইটিস কোনভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি হবে? অ্যাজ এ সার্জন অ্যাডভান্স ট্রিটমেন্ট এ যদি দরকার হয়, অ্যাডভান্স ট্রিটমেন্ট এ কি অপশন আমাদের দেশে এভেইলেবল আছে? ধন্যবাদ। অস্টিওআর্থ্রাইটিস এর আমরা একটু প্রথমে কারণটা একটু আলোচনা করে নিই। কি কারণে অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস একটা ইন্ডিভিজুয়ালাইজড প্রবলেম। যেমন কারো আঘাত হচ্ছে, যার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে বা হাঁটুতে আঘাত হয়েছে, তার আর্লি অস্টিওআর্থ্রাইটিস হবে। মহিলাদের, তাদের অস্টিওআর্থ্রাইটিস হবে। তারপরে যাদের ওয়েট বেশি, অনেক ওয়েট, মোর দ্যান 100 কেজি, তাদের অস্টিওআর্থ্রাইটিস হবে। কারো কারো কনজেনিটালি হাঁটুর শেপটা সমস্যাপূর্ণ, এবং সে কারণে তাদের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কারো কারো লাইফস্টাইল, যেমন সে হাঁটার চলা করে না, সে সবকিছুতেই সে লিফট ব্যবহার করে, সে কোনো এক্সারসাইজ করে না, সে রিক্সায় চলাচল করে, একটুতে একটু সারাদিন বসে থাকে, কাজের লোক দিয়ে সারাক্ষণ কাজ করিয়ে পুরো ব্যাপারটাকে সলভ করে, এই ধরনের পার্সোনালিটি যাদের, তাদের খুব আর্লি অস্টিওআর্থ্রাইটিস হয়। আর অ্যাজ এ হোল আপনি দেখবেন যে ক্রমবিকাশের ফলে মানুষ এখন মোর একটু অলস হয়ে গেছে। কিরকম রাইট। অলস? সে গাড়ি ব্যবহার করে, সে এক্সারসাইজটা সে কমিয়ে দিয়েছে, সারাদিন কাজ করে, হাউস হোল্ড, যারা মহিলা তারা হাউস হোল্ড, যারা পুরুষ তারা অফিস হোল্ড, এভাবে মানুষের যে এক্সারসাইজটা হাঁটু, এতে করে কম কম হচ্ছে, এবং ফলে হাঁটুর ক্ষয় হচ্ছে, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে। তাছাড়াও মানুষের গড়ায়ু বেড়ে যাচ্ছে। আপনার 40-এ অস্টিওআর্থ্রাইটিস না হলে 50-এ হবে, 50-এ না হলে 60-এ হবে। সো আয়ু, এজ এটা বিরাট কনসার্ন, যে কারণে অ্যাক্টিভিটি যদি করতে হয় ওল্ড এজে, তাহলে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা অবশ্যই করতে হবে।
জি, অনেক ধন্যবাদ স্যার। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আমার অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি হিপ জয়েন্ট এবং হাঁটুর সমস্যা আধুনিক চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর পারভেজ আহসান স্যার। স্যার, একটি খুব ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি। এখন হরহামেশা আমরা দেখতে পাচ্ছি যে এভাস্কুলার নেক্রোসিস, ফিমোরাল হেড, এটা খুব কমনলি আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আসলে যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি কি এভেইলেবল আছে? মেডিসিন থেরাপি কি আসলে এটাতে খুব বেশি ইফেক্টিভ অ্যাপ্রোচ আছে কিনা? এটি নিয়ে প্রথমে আগে জানতে চাই। ধন্যবাদ। আমরা যারা হিপ সার্জন বলি বা যারা আর্থোপ্লাস্টি সার্জন, হিপ আর্থোপ্লাস্টি সার্জনকে নিজেদেরকে পরিচয় করি, তারা অবশ্যই সবচাইতে কমন যে প্রবলেমটা বা প্যাথোলজিটা আমরা অবলোকন করি সেটা হচ্ছে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড। অ্যাভাস্কুলার নেক্রোসিস ফিমোরাল হেডের অনেক কারণ আছে। আপনি যদি খেয়াল করেন যে আর্লি বয়সে 4 থেকে 8 বছর বয়সে, তখন ভাস্কুলারিটি বা রক্ত চলাচলের যে প্রক্রিয়াটা, এটা একটা পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফাঁকে যাদের হেডে মানে ফিমোরাল হেডে সাপ্লাইটা কম হয়ে যায়, তখনও অ্যাভাস্কুলার নেক্রোসিস হয় এবং সেই অ্যাভাস্কুলার নেক্রোসিসের নাম হচ্ছে পার্থিস ডিজিজ এবং এটা খুবই কমন এবং বেশ কিছু আমাদের শিশুরা এই রোগে এফেক্টেড হয়। এটা 2 নম্বর হচ্ছে ট্রমা বা আঘাতজনিত কারণ। আমাদের হরহামেশা অ্যাক্সিডেন্ট হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার অ্যাক্সিডেন্টের ফলে নেকে ফ্র্যাকচার হয় এবং এটা বাচ্চা বয়সে হতে পারে, মধ্য বয়সে হতে পারে এবং ওল্ড এজে তো এটা খুবই কমন এবং অস্টিওপোরোসিস বা হাড় নরমের কারণে নেক ফ্র্যাকচারটা খুবই কমন এবং দেখা যায় যে হেডটা অ্যাভাস্কুলার হয়ে যায়। তবে যে কারণটা অ্যাভাস্কুলার নেক্রোসিসটার কথা আপনি জানতে চেয়েছেন, যেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে অনেককে স্টেরয়েড গ্রহণ করার ফলে হেডের রক্ত চলাচল কমে যায় এবং তাছাড়াও আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস কারণে এই যে ফিমোরাল হেডের রক্ত সরবরাহটা কমে যায় এবং এই রক্ত সরবরাহ কমে গেলে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে বলে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। এটাকে স্টেজিং করে আমরা সব হরহামেশা যেটা ফাইকেট এন্ড আর্লেট ক্লাসিফিকেশনে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4 এ ভাগ করে থাকি এবং আমরা অনেকে আনঅফিশিয়ালি স্টেজ 1, স্টেজ 2 কে কনজারভেটিভ এবং 3, 4 এ অপারেটিভ, এই ধরনের ট্রিটমেন্ট আমরা সাধারণত করে থাকি। তবে যেটা সবচেয়ে বেশি হয়েছে আমাদের করোনার সময়, প্রচুর পরিমাণে স্টেরয়েড ইউজ করা হয়েছে লাংসে কন্ডিশন বা লাংসের যে সমস্যা দূর করার জন্য। সেই সময় পরবর্তীতে অনেকেই এভিএন এফেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে স্টেরয়েড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এখন স্টেরয়েডটা কেন নিই এটা আমাকে বুঝতে হবে। আমরা তো শখ করে স্টেরয়েড নিচ্ছি না। যেমন যাদের ইমিউনিটি বা যাদের ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাদের কিন্তু স্টেরয়েড নিতে হবে। যাদের এক ধরনের
আর্থ্রাইটিস, যেই আর্থ্রাইটিসে জয়েন্টকে এফেক্টেড অলরেডি, সেই তাকে তো স্টেরয়েড ব্যবহার করতে হবে। এরকমই বেশ কিছু রোগে কিন্তু স্টেরয়েড ব্যবহার করা, ইভেন যাদের আপনি যেমন আমরা লো ডোজে স্টেরয়েড ব্যবহার করি যাতে প্রেগনেন্সি না করার জন্য, যাতে না হওয়ার জন্য, সেটাও অনেক সময় আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যায়। ইভেন যারা অ্যাজমা, তাদেরও অনেক সময় অ্যাকিউট অ্যাজমাতে স্টেরয়েড ব্যবহার করে থাকে। সেজন্য স্টেরয়েডকে গণভাবে দোষ দিলে হবে না, কিন্তু এই স্টেরয়েড ইভেন যেটা বাংলাদেশের জন্য সমস্যা, অনেকেই চিকন থেকে মোটা হওয়ার জন্য আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি, এবং এই স্টেরয়েডটা অবশ্যই আমরা খুবই কেয়ারফুল ডাক্তাররা, যে এইটা যেন আমাদের ইয়ং জেনারেশনটা এইভাবে যাতে না খায় সেটা। এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের যে ফার্মেসি ম্যান, তারা কিন্তু স্টেরয়েড যত ব্যবহার করে বিভিন্ন অসুখের চিকিৎসা দিয়ে থাকে, এবং এইটা কিন্তু তাদের যে নিয়ম বলবো, যে তাদের যে রাইটসটা অতিরিক্ত ব্যবহার করে অনেককেই ক্ষতি করে থাকে। এটা সম্পর্কে সাবধানে থাকবে। তাছাড়াও বিদেশে যেমন ক্রনিক অ্যালকোহলিজম বা অ্যালকোহল খাওয়ার জন্য হয়, যেটা আমাদের, কিন্তু আমাদের দেশে কিছু একটা শ্রেণী আছে যারা স্মোকিং করে থাকে, স্মোকারদের এই এভিএনটা হয়। তবে সবসময় মনে রাখতে হবে যে আমাদের স্টেরয়েডটা হচ্ছে আমাদের দেশের অন্যতম কারণ। জি, অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম যে এভাসকুলার নেক্রোসিস যে কারণে আসলে ব্লাড সার্কুলেশনটি হ্যাম্পার হয়, এবং ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হওয়ার কারণে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো স্যার অলরেডি বলে ফেলেছেন। আমাদের সাথে একজন দর্শক কোশ্চেন করেছে, আমরা কোশ্চেনটা একবার স্ক্রিনে দেখতে চাই। সাজ্জাদ হোসেন স্যার, আমার চাচার বয়স 55 বছর, ওনার অনেকদিন যাবত হাঁটুতে সমস্যা, দাঁড়াতে এবং হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়, এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ। এটি অত্যন্ত আমি বলবো সময় উপযোগী প্রশ্ন, এবং 55 বছর বয়স, সেটা আমরা বুঝতে পারেন যে ওল্ড এজের দিকে যাচ্ছে, এবং তার অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা। ধরে নেই আমরা এটা হাঁটুর ক্ষয়ের জন্য যে কজটাকে ইংরেজিতে যেটা বলে ডিজেনারেটিভ কজ, এবং সেই জন্য অস্টিওআর্থ্রাইটিসটাকে ধরে। এখন আপনার যেহেতু হাঁটু ব্যথা, আমরা যারা চিকিৎসক, যারা সার্জন, তারা তাকে আগে এক্সরে করবো, আমরা দাঁড়িয়ে এক্সরেটা করবো, ওয়েট বিয়ারিং করে, এবং আমরা সাধারণত স্কাইলাইন ভিউ অনেক সময় করে থাকি ডিপ্যাটলার, কারণ হাঁটুর তিনটা জয়েন্টের সমন্বয়, তো আমরা তিনটা ভিউ করবো। এখন করে আমরা কি করব? আমরা ডায়াগনোসিস করব যে তার অস্টিওআর্থ্রাইটিস। তাহলে ডায়াগনোসিসের কমপ্লিটটা হলো যে অস্টিওআর্থ্রাইটিসের গ্রেডটা কত, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং 4। এবং আপনি যদি বলেন যে আধুনিক চিকিৎসার মূল জিনিসটা কি, আধুনিক চিকিৎসার মূল জিনিসটা হচ্ছে যে গ্রেড করে তার চিকিৎসাটা চলছে। এখন আপনি আসছে তার গ্রেড 1, আর আপনি তাকে বলতেছেন যে তার ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়া হবে, এটা হবে না। আমরা সাধারণত গ্রেড 1-এ আমরা নাপা এবং ফিজিওথেরাপিকে আমরা অ্যাডভোকেট করব, উপদেশ দিব যে আপনি ব্যায়াম করেন। এখানে খুব গ্রেড 1 খুবই সামান্য, বয়স হয়তো 35, 36 বা 40, 45 হতো। তারপরে উনি যেহেতু বললো যে অনেক দিন ধরে, উনি নিশ্চয়ই গ্রেড 1 না, তাহলে গ্রেড 2। গ্রেড 2-তে আমরা যেটা করি, আমরা একেবারে, তো অনেকে যেমন যারা প্র্যাকটিস করে খুব বেশি অ্যানালজেসিক্স, আমরা এটা না, তবে এনএসআইডি কিছুটা আমরা ব্যবহার করব, কারণ আর্লি স্টেজে আমরা সাধারণত প্যারাসিটামল এবং তার ডেরিভেটিভ ব্যবহার করে, দ্বিতীয় স্টেজে আমরা সাধারণত এনএসআইডি ব্যবহার করি, তবে এটা খুবই লিমিটেড টাইমের জন্য। এখানেও আমরা অ্যাডভান্স, আমরা যেটা অ্যাডভান্স ফিজিও মানে তাকে ফিজিওথেরাপির পরিমাণ দ্বিতীয় স্টেজে অনেক বেশি বাড়িয়ে দিই, যাতে করে সে আরো ভালো কিছু। কিন্তু
যখন স্টেজ 2 এর ট্রিটমেন্ট বা স্টেজ 1 এর ট্রিটমেন্ট ফেল করে যায়, তখন আমরা চলে যাই ইন্টারভেনশনে। এবং এখানে যে ইন্টারভেনশন আমরা করে থাকি, আমরা কেউ এটা ইন্ট্রা আর্টিকুলার ভিস্কো সাপ্লিমেন্টেশন উইথ স্টেরয়েড, ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড, মুখে না, সিস্টেমিক না, আমরা ইন্ট্রা আর্টিকুলার লোকাল স্টেরয়েড ব্যবহার করি অনেক সময়। এবং অনেকেই ভিস্কো সাপ্লিমেন্টেশন, যেটা আমরা বলি যে আর্টিফিশিয়াল সাইন, যেটা আছে বাইরের দেশে, যেটা সাধারণত পাওয়া যায় বাংলাদেশি মার্কেটে। এরপরে আপনি জানতে চেয়েছেন যে আধুনিক চিকিৎসা আর কি কি। হ্যাঁ, রিজেনারেটিভ মেডিসিন এখন অনেক রাইজিং, এবং বিশেষ করে পিআরপি তারা দিয়ে থাকে এবং প্র্যাকটিস করে থাকে, এবং এইভাবে বেশ কিছু সময় গত 4-5 বছর করে থাকে স্টেজ 3 তে। অনেকে আবার এফডিপি বা জাস্ট ব্লাড নিয়ে সেন্ট্রিফিউগাল করে সাথে সাথে দিয়ে দেয়। এই ধরনের বিভিন্ন ওয়েতে আমরা চেষ্টা করে থাকি এই স্টেজ 3। কিন্তু এটা স্পেকট্রাম কম, এজন্য আলোচনাটা যে সবাই এটা অ্যাভেল করতে পারে না। এই ধরনের চিকিৎসা করতে ঢাকা শহরের শুধু কেন্দ্রে অবস্থান, আপনি এটা সিলেট শহরে বা রাজশাহী শহরে সব জিনিস ইন্টারভেনশন পাবেন না। বা স্টেম সেল থেরাপি, যেটা আমি কথা বলতে ভুলে গেছি, আপনার পিআরপি, এফডিপি বা স্টেম সেল থেরাপি যেসব বলা হয় থাকে, এগুলা খুবই অভিজাত এলাকায়, গুলশান, বনানী বা বাড়িধারা, এইসব বা বসুন্ধরা, এইসব এলাকায় এগুলা অ্যাভেলেবেল। তো আমাদের দেশের যেটা আমি মনে করি, স্টেজ 4 এ যদি এগুলা ফেল করে যায়, তাহলে আমি অবশ্যই নি রিপ্লেসমেন্টের কথা বলে থাকি। কারণ হচ্ছে, আমি সবসময় রোগীদের একটা জিনিস ব্যাখ্যা করি যে আপনি অপারেশন করবেন না, ঠিক আছে, ভালো, কিন্তু তার বিকল্প চিকিৎসাটা, তার বিকল্প চিকিৎসাটা হলো ব্যর্থ চিকিৎসা। আমি যেটা বলি, আপনি তখন যদি ফেইল চিকিৎসার মধ্যে আপনি ওষুধ খাবেন, আপনি অ্যানালজেসিস খাবেন, আপনার ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকবে, আপনার হাইপার অ্যাসিডিটি বাড়তে থাকবে, আপনার ফ্লুইড রিটেনশন, পা ফুলে যাওয়া বাড়তে থাকবে, মুখের রুচি কমতে থাকে, এবং একটা পর্যায়ে আপনি একটা রোগীতে পরিণত হবেন, মেডিকেল পেশেন্ট, নট সার্জিক্যাল পেশেন্ট। তার মানে আপনি অপারেশন করলেন না, ঠিক আছে, কিন্তু একটা মেডিকেল পেশেন্টে, তার মানে ওটা তো সমাধান হলো না, এখানেও একটা দ্বিতীয় অসুখে অসুস্থ হয়ে যাবে। সেজন্য যাদের ডায়াবেটিস, তারা যদি একটা সময় মতো নি রিপ্লেসমেন্ট করে থাকে, এবং তার যদি সেটা অ্যাকুরেট এবং ভালো হয়ে থাকে, সে খুব ভালো থাকে। সেজন্য আমি যে কথাটা ওই রোগীর আনসার আমি দিতে চাই, যে আপনার হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস যদি হয়ে থাকে তাইলে অবশ্যই ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু স্টেজ, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু গ্রেড, সেটা করলেই আপনার সাকসেস হবে। যে রোগী স্টেজ 4 হয়ে গেছে, তাকে আপনি বারবার প্রতিদিন অ্যানালজেসিস খাবার ভালো। যে স্টেজ 3 হয়ে যাচ্ছে, তাকে আপনি বললেন যে আপনি এক্সারসাইজ করেন না। অ্যাকর্ডিং টু স্টেজে ট্রিটমেন্ট করলেই তার আউটপুটটা, তার এফেক্টটা। অনেক সুন্দর করে স্যার ব্যাখ্যা করেছেন, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে স্যার ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আপনি ডেফিনেটলি আপনার কোশ্চেনের অ্যান্সারটি বুঝতে পেরেছেন। আসলে স্টেজিং অনুসারে বা গ্রেডিং অনুসারে স্যাররা ট্রিটমেন্ট করে থাকেন। যে স্টেজিং এর জন্য যে ট্রিটমেন্টটি অ্যাপ্লিকেবল, সেই ট্রিটমেন্টটি যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি আপনি অনেক বেশি ভালো কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারবেন। সময় হয়েছে শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট,
তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি হিপ জয়েন্ট এবং হাঁটুর সমস্যা আধুনিক চিকিৎসা। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর পারভেজ হাসান স্যার। স্যার, বিরতির আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, মুজাহিদ শুভ। শাহরিয়ার শুভ, আমার বয়স 30, কিছুদিন যাবৎ হাঁটু ব্যথা, নামাজ বা উঠে বসতেই শব্দ হয়। এটা আমার করণীয় কি? অনেকে বলেন হাঁটুর জেল কমে গেছে, ইনজেকশন দিয়ে জেল দিতে হবে, এটা কি ঠিক? ধন্যবাদ। আমি শাহরিয়ারকে সরাসরি প্রশ্ন করতে চাই। প্রথমত, হাঁটুর ক্ষয় কিন্তু 30 বছরে হয় না, এটা মনে রাখতে হবে। একটা হাঁটুর যে যে মানে এজটা 50+ হতে হয় সাধারণত হাঁটুর ক্ষয় সাধারণত। তো আপনার 30 বছর, এটা আমরা কোনো কিছুতেই মানতে পারবো না যে আপনার 30 বছর বয়সে হাঁটু ক্ষয়ের কনসেপ্টটা নেওয়া। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে আপনার 30 বছর বয়সে ব্যথাটা তাহলে কি কারণে হয়, এটা অ্যানালাইসিস করতে হয়। যদি আপনার আঘাতজনিত কারণ হয়ে থাকে, লাইক আপনার যদি মেনিসকাসে ইনজুরি হয় বা এসিএল বা পিসিএল লিগামেন্টে ইনজুরি হয়, তাহলে আপনার হাঁটু ব্যথা হতেই পারে। তাহলে হিস্ট্রিতে আপনাকে অবশ্যই আপনাকে বলতে হবে যে আমার আঘাত হয়েছিল, আমি খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, অথবা আমি হোন্ডা চালাতে গিয়ে আমার আঘাতে ফ্র্যাকচার হয়েছিল হাঁটুর নিচে, সে কারণ, সেগুলো একটা ইম্পর্টেন্ট কারণ হয়। কিন্তু মটমট করে শব্দ, এইটা ধরেন আমার যেটা মনে হয় যদি আর একটা কারণ হয়, সেটা হচ্ছে কনজেনিটাল ডিসকয়েড মেনিসকাস, এটা জন্মগত, তাহলে তো সেটা অবশ্যই হাঁটুর যে বিশেষজ্ঞ সে ডায়াগনোসিস করবে যে এটা, এমআরআই করে ডায়াগনোসিস করবে এটা কনজেনিটাল ডিসকয়েড মেনিসকাস, এটা হাঁটুতে শব্দ হয়। আমার যে কথাটা, এই যে জেল, এই কনসেপ্টটা খুবই ত্রুটিপূর্ণ কনসেপ্ট ট্রিটমেন্টে। আপনার একটা হাঁটুতে মটমট শব্দ, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন হলো না, তার ইনভেস্টিগেশন হলো না, তার এমআরআই হলো না, তার ডায়াগনোসিস হলো না সরাসরি ট্রিটমেন্টে, এটাই হচ্ছে বাংলাদেশের চিকিৎসার মূল সমস্যাটা। আপনার হিস্ট্রির মধ্যেই মূল সমস্যাটা ডায়াগনোসিস হচ্ছে, যে কথা বলার সাথে সাথে চিকিৎসা না। আধুনিকতা বলতে তার সুন্দর করে বিশাল না, মানে টোটাল অ্যাজ এ হোল হিস্ট্রি থাকতে হবে। আপনার জন্মগত সমস্যা হাঁটুতে, আপনার আঘাতের কোনো সমস্যা, আপনার খেলাধুলার কোনো সমস্যা, একটা হিস্ট্রিতে এটা থাকতে হবে। এক্সামিনেশন থাকতে হবে, আপনাকে বসিয়ে উঠিয়ে বিভিন্ন এক্সামিনেশন করে হাঁটুর বিভিন্ন টেস্ট আছে, ড্রয়েড টেস্ট, তারপরে আমাদের যেরকম আছে মেনিসকাসের জন্য টেস্ট আছে, যেমন লিগামেন্ট ল্যাক্সিটির জন্য বিভিন্ন টেস্ট আছে, এই সমস্ত এক্সামিনেশন করতে হবে। তারপরে ইনভেস্টিগেশন করে এক্সরে করতে হবে, অনেক কিছু বেরোয়, এমআরআই করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, পুরো জিনিসটা বুঝতে হবে। বুঝার পরে কেন মটমট কারণ এটা বের করতে হবে, তারপরে ওইটার চিকিৎসা হবে। আপনার মাঝখানের কোনো স্টেজই নাই চিকিৎসা, এটা 100% ব্যর্থ হবে, আমি এটা মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা এভিএন নিয়ে আলোচনা করছিলাম। এভিএন আপনি বলছিলেন যে স্টেজের গ্রেডিং এর উপর বেসিস করে ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে হয়ে থাকে। আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা, সেই কনজারভেটিভ ট্রিটমেন্টে স্যার পেশেন্টের ভালো হওয়ার সম্ভাবনা স্যার কত শতাংশ, যেহেতু দীর্ঘদিন যাবত আপনি এভিএন নিয়ে ট্রিটমেন্ট করছেন? কনজারভেটিভ ট্রিটমেন্টটা এটা একটা ইন্ডিভিজুয়ালাইজড। এখন যদি স্টেজ 1 আর 2 হয়, তাহলে আমরা অনেক সময় দেখি যে হিপ জয়েন্টে পিআরপি দিয়ে চিকিৎসা করা হয়। আমরা যেটা করে থাকি সাধারণত ওখানে রক্ত চলাচল বৃদ্ধির জন্য অনেক সময় ওটা রিভারক্স ওষুধ দিয়ে থাকি, এবং আমরা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে কনজারভেটিভ ট্রিটমেন্টের বিভিন্ন জার্নাল, সেগুলো আমরা ঘেটে দেখেছি। আর একটা তারা ব্যবহার করে, সেটা হচ্ছে বিসফসফোনেট বা অ্যালেন্ডোনেট সোডিয়াম, যেটা বাংলাদেশে বনম্যাস ডি বা যেমন স্যালস্ট হিসাবে পাওয়া যায়, সাপ্তাহিক একটা করে ট্যাবলেট। ওটা ওখানে ক্যালসিয়ামের যে অস্টোপ্লাস্টিক যে অ্যাক্টিভিটিস থাকে সেগুলো একটু কমিয়ে থাকে। আর যদি কিছু ব্যথা থাকে হালকা প্যারাসিটামল দিয়ে
এবং অ্যাক্টিভিটিস একটি রেস্ট্রিকশন, যেমন মাটিতে বসা বা প্যান ইউজ করা, এগুলো কমিয়ে দিয়ে আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি। দিস ইজ কনজারভেটিভ। তবে টোটাল হিপের আগে কিছু ইন্টারভেনশন সার্জারি আছে, যেমন অনেকে পিআরপি দেয়, অনেকে লেজার দেয়, অনেকে সারাউন্ডিং যে নার্ভ সাপ্লাই এটাকে কমিয়ে আনে, বিশেষ করে পেইন ম্যানেজমেন্ট, এগুলো আছে। কিন্তু এগুলা সবই এক্সপেরিমেন্টাল স্টেজে বা রিসার্চ করে কিছু, কিন্তু স্ট্যাবলিশড ট্রিটমেন্ট অনেক কিছুই এগুলো অনেকে করে থাকে না। ওকে, যদি স্যার ইন্টারভেনশনের দরকার হয়, ইন্টারভেনশনের পরবর্তী পর্যায়ে কি কি ধরনের ইন্টারভেনশন স্যার আসলে দরকার হয় এভিএন এর ক্ষেত্রে? ইন্টারভেনশন এটা সাধারণত বিশেষ করে যাদের বয়স কম থাকে, যেমন 15 থেকে 20 বছর, অনেক সময় বড় সার্জারিতে বা ডিপ রিপ্লেসমেন্টে যেতে চায় না, তখন কোর ডিকম্প্রেশন একটা সার্জারি আছে, যেটা আমাদের অনেকে করে থাকে, বিশেষ করে নিটোরে বা অনেকে জায়গায় করে থাকে। তো ওইখানে হলো যে জায়গাটায় নষ্ট হাড়ের যে আছে সেটা রিমুভ হয়ে গেছে এখানে বোন গ্রাফট দেয়। হ্যাঁ, এবং এটা আমাদের বিশেষ করে যে সিয়াম বা সিয়াম দিয়ে আমরা দেখে যে জায়গাটা নষ্ট হয়টি সেটা রিমুভ করে ওখানে বোন গ্রাফট দেওয়া হয়, এবং অনেক দিন তাকে ওয়েট বিয়ারিং না করে এবং অনেক সময় ফার্দার এমআরআই দেখে দেখে ফলো আপ করে এটা বছর 3-4 বা 5 বছর অনেক সময় কন্টিনিউ করে। কিন্তু সমস্যা বাংলাদেশে ডিফারেন্ট। বাংলাদেশের আমরা যারা করি, দ্বিতীয় সার্জারি সম্পর্কে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে, যে কারণে আমি এই সার্জারিটাকে একটু অ্যাভয়েড করি। বিশেষ করে মানুষকে কাউন্সিলিং বা আমরা যে অপারেশনটা যে কথাটা বলি, এটা কাউন্টার অনেককে মানে নেগেটিভ কথা বলে এই সমস্ত সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আমাদের অনেক সময় ব্যাহত হয়। যেমন এই অপারেশন কেন 5 বছর পরে, কেন আগে করলেন না, অনেক রকম কোশ্চেনের উত্তর দিতে হয়, যে কারণে আমরা এই ধরনের ইন্টারভেনশন স্মল সার্জারি আমরা অনেক সময় করি না। কিন্তু নিটোরে করে, ওখানে যারা বলে তাদের কোনো কনভিন্স হয় সেই নিটোর বা ঢাকা মেডিকেল বা সরকারি হাসপাতালে এটা। কিন্তু বেসরকারি পর্যায়ে দেখা যায় যে তারা বিভিন্ন প্রশ্ন করে কেন দ্বিতীয় রিপ্লেসমেন্ট, সেজন্য আমরা ওয়েট করি। এবং এখন যে প্রসেসটা বের হয়েছে অনেক অল্প বয়সেও ব্যবহার করা যায়, সেটাই আমরা ব্যবহার করি। সিরামিক বা সিরামিক পলি, যেটা বাচ্চাদের, যেটা দীর্ঘমেয়াদী সমস্যা হয় না, সেই ধরনের ইমপ্ল্যান্ট ব্যবহার করে আমরা এই জিনিসটাকে এক সার্জারিতে আমরা করে থাকি। এছাড়া স্যার যে ফিমোরাল নিডে যেখানে এই নেক্রোস হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আসলে করণীয় কি হবে? এবং বিভিন্ন সময় যে আমেরিকান বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ডিভাইস ইউজ করে, ইমপ্লান্ট ইউজ করা হয়ে থাকে, এগুলো আসলে সাকসেস রেট কেমন স্যার? এখন আধুনিক যুগে অনেক ধরনের ইমপ্ল্যান্ট বেরোচ্ছে। মনে করেন আপনি হেড নষ্ট হয়ে গেল, কিন্তু সেই সাথে কিছু নেকেরও পোর্শন বা টকেন্টারও পোর্শন নষ্ট হয়ে যায়, সেটার জন্য আলাদা রোম বা একটা ডিভাইস আছে, সেটা ব্যবহার করি। অনেক আছে, যেমন কলার, যেমন লেসার টকেন্টার নাই, সেখানে ওই ইমপ্ল্যান্টের সাথে একটা কলার দিয়ে থাকে লেসার টকেন্টারের বিকল্প হিসেবে। এটাও এখন অ্যাভেলেবেল। এবং দেখা গেছে যে অনেকের অ্যাসিটাবুলামেরও সমস্যা থাকে, পুরো ওয়ালটা নাই, সেখানেও মাল্টি হোল কাপ বিকল্প হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, আধুনিক হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ব্যাপক উন্নয়ন হয়েছে, এবং আমরা অত্যন্ত লাকি যে আমাদের দেশে আমরা এই ধরনের ইমপ্ল্যান্টটা পাচ্ছি। এবং বিশেষ করে আমেরিকান এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ইমপ্ল্যান্ট পাচ্ছি বলেই এই ধরনের অপারেশন সাকসেসফুলি করতে পারছি, এবং সাকসেসফুলি করতে পারছি বলেই এখন এই ধরনের পেশেন্টের অনেক বেশি অ্যাভেলেবল হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব চমৎকার আলোচনা করছিলাম হিপ জয়েন্ট এবং হাঁটুর সমস্যা আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর পারভেজ আহসান স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝেও আপনি আলোচনা করেছেন এবং সময় উপযোগী কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি। ডেফিনেটলি আমাদের দর্শকদের অনেক বেশি উপকারে আসবে। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর পারভেজ আহসান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ডাক্তার ইমতিয়াজ অত্যন্ত সুন্দর সাক্ষাৎকার গ্রহণের জন্য।